ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে শাওরান লুঝাওকে বাঁচাতে পিলান প্যালেসে এসেছে এবং এখন সে ফাইট করতে করতে ভেতরে যাচ্ছে। সে সেখানে থাকা অনেকগুলো সৈনিকের সঙ্গে একা ফাইট করছিল। ইউয়ান বলে, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওইবার তোমাকে যেমন সৈন্যরা ঘিরে ফেলেছিল, এবার ওকে সৈন্যরা ঘিরে ফেলেছে। তুমি কি তোমার চোখের সামনে ওকে মরতে দেখবে? তুমি যদি চাও ও বেঁচে থাকুক, তাহলে ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও। শাওরানের অবস্থা খুবই খারাপ ছিল, তারপরও সে উঠে দাঁড়িয়ে বলে, লুঝাও, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। ইউয়ান বলে, হাঁটু গেড়ে বসো, এরপর নিজের ডান হাত কেটে ফেলো, তাহলে আমি ওকে ছেড়ে দেব। শাওরান হাঁটু গেড়ে বসে নিজের ডান হাত কাটতে যায়, তবে এরপর সে তলোয়ারটা ছুড়ে দেয়, যার ফলে লুঝাওয়ের শেকল কেটে যায় আর সে ইউয়ানকে মারতে যায়। তবে ইউয়ানের ভেতরে আগে থেকেই আর্মর পরা ছিল, যার কারণে তলোয়ারের আঘাত তার গায়ে লাগে না। এরপরে এরা দুজন সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসতে থাকে। শাওরানের সৈনিক আরো সৈনিকদের নিয়ে সেখানে চলে আসলে ইউয়ানের লোকেরা আর সামনে যেতে পারে না। ইউয়ান সেখানে শাওরানের জেট দেখতে পায়, যেটা দেখে সে বলে, ও তুমি তাহলে সে। বাড়িতে আসলে দেখা যায় শাওরানের অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ করে লুঝাও দেখতে পায় শাওরানের মাথার চুল পেকে যাচ্ছে। সে তখন বলে, এগুলোর মানে কি? ও তো এর চেয়েও আরো বেশি আঘাত পেয়েছে আগে, ওর শরীরে তো ব্যথা অনুভব হয় না, তাহলে এখন এত কষ্ট কেন হচ্ছে? ইয়াও বলে, সিতু আপনাকে একটা ভয়ঙ্কর বিষ দিয়েছিল, আপনাকে বাঁচাতে মাস্টার তার শরীর থেকে সিল্ক ওয়ার্ম বের করে ফেলেছে। সৈনিক লিংসু সবটা বলতে চাইছিল না, তখন ইয়াও বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে? লিংসু তখন মাটিতে বসে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। ওই সময় আপনাকে ফিরিয়ে আনার জন্য মাস্টার উত্তরের এক তান্ত্রিকের সঙ্গে দেখা করে, তবে সেই লোক আপনাকে ফিরিয়ে আনার বিনিময়ে একটা শর্ত দেয়। শর্তটা ছিল জিনুকে ফেরানোর বদলে শাওরানের অর্ধেক জীবন ত্যাগ করতে হবে। শাওরান তাতেই রাজি হয়ে যায়, আর এই কারণেই এখনই তার চুল পাকতে শুরু করেছে। এগুলো জানতে পেরে লুঝাও অনেক ভেঙে পড়ে। সে কান্না করতে শুরু করলে বুঝতে পারে শাওরান ঘুমের ভেতর আপু আপু বলে ডাকছে। তখন সে তার হাত ধরে বলে, আমি এখানেই আছি। শাওরান চোখ মেলে বলে, লুঝাও তুমি ঠিক আছো তো? সে বলে, এখনো আমাকে লুঝাও বলে ডাকছো? আমি ফিরে এসেছি শাওরান, তোমার আপু ফিরে এসেছে। শাওরান একদম চমকে যায়, সে উঠেই লুঝাওকে জড়িয়ে ধরে। লুঝাও বলে, আমি যদি ফিরে না আসতাম আমি তো জানতেই পারতাম না তুমি যে এত বোকা, আমাকে বাঁচাতে গিয়ে নিজের অর্ধেক জীবন দিয়ে দিয়েছো। শাওরান বলে, আমার অর্ধেক জীবনের বিনিময়ে তুমি যে ফিরে এসেছো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। লুঝাও বলে, যখন সিল্ক ওয়ার্ম বের করেছো তোমার কি কষ্ট হয়নি? শাওরান বলে, একদমই না। লুঝাও তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে লিনসু শাওরানকে বলে যে সে মহারাজের কাছে ইউয়ানের ব্যাপারে সবকিছু বলেছে এবং মহারাজ এখন ইউয়ানকে ধরার ওয়ারেন্ট জারি করেছে। এরপরে সেখানে লুঝাও আসে। শাওরান বলে, সবকিছু আগের মতোই আছে, আমি একটা সুযোগ বুঝে মহারাজকে সবকিছু বলবো আর সুনতিয়ান শেখ আবার তোমাকে ফিরিয়ে দিতে বলবো। লুঝাও বলে, তুমি মহারাজকে কি বলবে? জিনু মিথ্যা মরার নাটক করেছে, নাকি বলবে তুমি জাদুবিদ্যা করেছো? ভালো করে শোনো, অ্যানশিয়ান টাইম থেকেই জাদুবিদ্যা নিষিদ্ধ, তাই এই কথা তুমি আজীবন গোপন রাখবে। এই সেক্টে আমি অনেকদিন কাজ করেছি, তাই এখন আর আমি এখানে কাজ করতে চাই না। আমার মনে হয় তুমি এই সেক্টের ভালো মাস্টার, আমাকে আড়ালে থেকে তোমাকে সাহায্য করতে দাও। শাওরান আপু বলে ডাক দিলে সে বলে, আমাকে আর আপু বলে ডাকবে না, এই ভাই বোনের সম্পর্কই আমাদেরকে টেনে ধরে রেখেছিল। জিনু জিনু তার ভাইকে ভালোবাসতে পারে না, তবে লুঝাও পারবে, তাই তুমি আমাকে লুঝাও বলেই ডাকবে। শাওরান তাকে জড়িয়ে ধরে। এরপর লুঝাও আসল লুঝাওয়ের জন্য একটা মেমোরিয়াল ট্যাবলেট তৈরি করে, যেটার নাম ছিল না। সে বলছিল, আমি যখন তোমাকে চোখ ভালো হওয়ার ওষুধ দিয়েছিলাম, তখন আমি কখনো ভাবতেই পারিনি একদিন তোমার চোখ দিয়েই আমি দুনিয়া দেখব। এরপরে সে শাওরানকে বলে, সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই জানি তুমি আমাদের শাও বংশের কেউ নও। আমার মায়ের একটাই মেয়ে হয়েছিল, কিন্তু তারপর তোমাকে নিয়ে আসা হয় আর বলা হয় আমার মায়ের যমজ সন্তান হয়েছে। সবকিছু জানার পর আমি বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করি, তবে বাবা আমাকে কিছু বলে না। বাবা বলে, বংশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের একটা ছেলের প্রয়োজন, তাই আমি এই এনসেটাল হলে ওয়াদা করেছিলাম আমি এই গোপন কথা আজীবন গোপনই রাখবো। তবে তোমাকে আমি ঘৃণা করতাম, এটা সত্যি কথা, কারণ শাও বংশের মেয়ে আমি, অথচ আমার জিনিস সব তোমাকে দিয়ে দেওয়া হতো। এটা আমার একদমই পছন্দ হতো না, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শাওরান বলে, এগুলো আমার কাছে কোনো কষ্ট না। এরপরে শাওরান এনসেটাল হলের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলে, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন ওকে দেখে রাখবো।
ওর খেয়াল রাখবো, ওর কোনো কষ্ট হতে দেব না। দয়া করে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল, প্রতি স্পিনে বোনাস। প্রোমো অফার, ফ্রি স্পিন মানেই বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। 1, আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করুন এবং এই প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2, নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা এই প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বৃদ্ধি পায়, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে এটি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিংকটি আমার বায়োতে আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ এবং যে কেউ 50,000 থেকে 1 লাখ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএম একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। অন্যদিকে সিতুকে দেখানো হয় সে জেলখানায় ছিল। একটু পর সেখানে ইউয়ান আসে আর বলে, তুমি আমাকে কি জন্য ডেকেছো? সিতু বলে, আমি শুনেছি আপনাকে নাকি মহারাজের লোকেরা খুঁজে বেড়াচ্ছে। তাহলে তো আপনি শাওরানকে মারতে পারবেন না। আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আমি আমার জীবন দিয়ে হলেও শাওরানকে শেষ করতে চাই। ইউয়ান বলে, ঠিক আছে, শাওরানকে আমি সং মেনশনে ডাকবো। সেখানে পুরো ঘরে গান পাউডার দেয়া থাকবে, বাকিটা তোমার উপর নির্ভর করবে। ও, আরেকটা কথা, লুঝাও তার 18তম জন্মদিনের দিন মারা গেছে। তার বডিতে এখন যে আছে সে হলো জিনু। এরপরে সিতু লুকিয়ে জেলখানা থেকে চলে যাচ্ছিল। তখন সামনে সে দুজন লোককে কথা বলতে শুনে, যারা বলছিল মেয়েটা অনেক ভালো ছিল, বারবার বলছিল রাজকুমার আমাকে বাঁচান। এগুলো বলে তারা হাসাহাসি করছিল। সিতু বুঝে যায় যে তারা সুয়ের কথা বলছে, তাই সে একজনকে সাথে সাথেই মেরে ফেলে আর একজনকে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়। সেই লোক সুয়ের কথা বললে সিতু সুয়ের কাছে আসলে দেখতে পায় সু অলরেডি ভয় পেয়ে আছে। সে তখন তাকে শান্ত করে আর বলে, আমি এসেছি, তুমি ভয় পেও না। সে তাকে দেখে প্রথমে রাজকুমার বলে ডাক দেয়, পরে বলে, আপনি কি আমার রাজকুমারকে দেখেছেন? সে তার হাতে একটা অ্যামুলেট দিয়ে বলে, এটা রাজকুমারকে দিয়ে দেবেন, আমি ওনার জন্য প্রার্থনা করে এনেছি, ওনার সব মুসিবত কেটে যাবে। সিতু তার এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। সে তার মাথায় হেয়ার পিনটা পরিয়ে দেয়, নিজের জামা তার গায়ে পরিয়ে দেয় আর এরপরেই তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। পরে সে বলে, আমাকে ভালোবেসে তুমি কোনোদিন অনুশোচনা করেছো? সু বলে, কখনোই না। এরপরেই সে মারা যায়। সিতু তার শেষ কাজ করে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, কয়দিনের মধ্যে আমিও তোমার কাছে আসছি। সিতু মূলত সুকে মেরে ফেলেছে কারণ সু এভাবে বেঁচে থাকলে তার জীবন আরো কষ্টেই চলবে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এদিকে শাওরেন তীর প্র্যাকটিস করছিল। তখন লিংসু এসে বলে, সং ম্যানশনে কাউকে দেখা গেছে। শাওরেন বলে, সেখানে অবশ্যই ইউয়ান গেছে, আমাকে সেখানে যেতে হবে। লিংসু সাথে যেতে চায়, তবে শাওরেন না করে। এরপর শাওরেন সেখানে গেলে দেখতে পায় সেখানে আছে সিতু। সিতু বলে, তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছো, যদি তুমি না থাকতে তাহলে সু বেঁচে থাকতো। এরপরে সে সেখানে থাকা গান পাউডারের উপর আগুন ফেলে দেয়, তবে কিছুই হয় না। শাওরেন বলে, ইউয়ানের ডিফেন্স ম্যাপ প্রয়োজন, যেটা আমার কাছে রয়েছে, তাই ও এত সহজে আমাকে মারবে না। তুমি আজীবন ইউয়ানের সঙ্গে কাজ করেছো, তবে আসল কথা হলো ইউয়ান তোমাকে ব্যবহার করেছে। সিতু বলে, তোমরা কি করেছো? তোমরাও তো আমাকে ব্যবহার করেছো যাতে সত্য পর্যন্ত পৌঁছাতে পারো। তোমরা চাইলে একদিনই আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তোমরা তা করোনি, তাই তোমরা সবাই অপরাধী, সবাই আমাকে ব্যবহার করেছো। এরপর সে নিজেই নিজেকে শেষ করে ফেলে। শাওরেন সং পরিবারের টেমপ্লেট দেখে অবাক হয়ে যায়। তখন ইউয়ান সেখানে আসে। সে বলে, কি অনেক পরিচিত মনে হচ্ছে। তার কারণ হলো তুমি এই সং পরিবারের ছেলে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি সং পরিবারের ফ্যামিলি ট্রিতে দেখতে পারো। শাওরেন বলে, তুমি এই মিথ্যা একটা জিনিস দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে? সে বলে, ভয় দেখাচ্ছি না, তোমাদের সং পরিবার এই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শাও পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহারাজ পুরো সং পরিবারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তখন সং লোয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল, তবে পরে যখন আমি তার বাচ্চা সহ তাকে ধরতে আসি তখন জানতে পারি তার বাচ্চা নেই এবং তোমাদের পরিবারের জেট সেটাও নেই। শাওরেন বলে, আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে, আমাকে মেরে ফেললে কিছু হবে না,
তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে। মহারাজ যদি কোনোভাবে জানতে পারে তুমি সং পরিবারের, তুমি সেদিনই শেষ। আর লুঝাও যদি জানতে পারে যে পরিবার তাদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই পরিবারের ছেলেকেই সে ভালোবেসেছে, বুঝতেই পারছো সে তোমাকে কি পরিমাণ ঘৃণা করবে। শাওরেন বলে, এখন তুমি কি চাও? সে বলে, ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও, আমি তোমার পরিচয় গোপন রাখবো। শাওরেন বলে, তুমি চাও আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? কখনোই না। আমি শাও পরিবারে বড় হয়েছি, আমাদের পরিবারের লোকেরা মরে যাবে তবে বিশ্বাসঘাতকতা করবে না। এই বলে সে নিজেই মরে যেতে চায়, তবে ইউয়ান তলোয়ার ধরে রাখে। সে বলে, তুমি ভুল ভাবছো। চিয়ান রাজ্যের লোকেরা আমাদের সঙ্গে বছরের পর বছর অন্যায় করে আসছে। আমি রাজা হয়ে তাদেরকে একেবারে নির্মূল করে দিতে চাই। আমি বেশি কিছুই চাই না, শুধু এইটুকুই চাই। আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি না, আমি শুধু অপরাধীদের শাস্তি দিতে চাই, যাতে আর কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পায়। তুমি চালাক মানুষ, তাই আমার মনে হয় না তোমাকে আর কিছু বলার প্রয়োজন আছে। আমি তোমাকে ভাবার কয়েকদিন সময় দিলাম, আগে তোমার আর লুঝাওয়ের বিয়ে হয়ে যাক, তারপরে তুমি আমাকে ডিফেন্স ম্যাপ দিও। এই বলে সে চলে যায়। এরপরে শাওরেন তাদের পরিবারের ফ্যামিলি ট্রি এর যে বই সেটাকে দেখে এবং জানতে পারে সত্যি বিশ্বাসঘাতক সং লোয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল। তবে এরপর তাদের সন্তানকে আর পাওয়া যায়নি। শাওরেন নিজের জেটটার উপর রক্ত দিয়ে সেটা যখন ওই বইয়ে থাকা চিহ্নের উপর ধরে তখন সেটা কমপ্লিট হয়ে যায়, মানে এটা সং পরিবারের একটা আইডেন্টিক্যাল সিল। শাওরেন তখন প্রচন্ড ভেঙে পড়ে, কারণ এই কথা সে কিভাবে লুঝাওকে বলবে। এরপরে সে পানিতে নিজের হাত ধুচ্ছিল আর ইউয়ানের কথা মনে পড়ছিল, যেখানে ইউয়ান বলছিল তোমার গায়ে সং পরিবারের রক্ত বইছে। এই কথা যখন জানাজানি হবে তখন জিনু তোমাকে মন থেকে ঘৃণা করবে, তাই যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নেবে। শাওরেন সং পরিবারের ফ্যামিলির বইটা নিয়ে লুঝাওয়ের কাছে আসে, তবে লুঝাও তাকে টেনে নিয়ে বসায়। এরপরে তাকে কতগুলো বিয়ের পোশাক দেখিয়ে বলে, দেখো তো কোনটা পছন্দ হয়। শাওরেন বলে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সিলেক্ট করো। লুঝাও খুশি হয়ে চলে যায়। শাওরেন মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে সত্যিটা তোমাকে বলবো। পরদিন তারা টেম্পলে প্রার্থনা করতে আসে। এখানে লুঝাও শাওরেনকে তার মতোই দীর্ঘ জীবনের জন্য একটা ব্রেসলেট পরিয়ে দেয়। তারা প্রার্থনা করছিল তখন শাওরেন ইউয়ানের সৈনিককে দেখতে পায়, তাই সে বলে, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। সে ইউয়ানের কাছে গেলে ইউয়ান তাকে একটা বই দেয়, যেখানে সুনতিয়ান সেক্টরের সকল লোকেদের লিস্ট ছিল। শাওরেন বলে, তো এখন তুমি আমাকে হুমকি দেওয়া শুরু করেছো। সে বলে, তোমার বিয়ে হতে চলেছে, তোমার বিয়ের জন্য আমি খুশি, তবে তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। শাওরেন সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে সবাই তাদের বিয়ের আয়োজন করছে। এখানে লিংসু আর ইয়াও ফুল বানাতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দৌড়াদৌড়ি শুরু করে। তখন লিংসু ইয়াওকে ধরে ফেলে, মনে হয় তারা এখন একজন একজনকে ভালোবেসে ফেলেছে। এরপরে লুঝাও লিংসুকে কিছু বই দিয়ে বলে, শাওরেনকে দিয়ে দাও, কিছুদিন ধরে ওকে অন্যমনস্ক লাগছে, মনে হয় ইউয়ান এখনো ধরা পড়েনি, তাই ও চিন্তায় আছে। লিংসু বলে, আপনি সরাসরি জিজ্ঞেস করুন। সে বলে, আগের মতো আমি এখনো কি জোর করে ওর কাছ থেকে কিছু জানতে পারি না, এখন আমি ওর স্ত্রী হতে চলেছি, ও যদি আমাকে কিছু বলতে না চায় তাহলে আমার ওকে জোর করা ঠিক হবে না। লিংসু বলে, ও আমি বুঝতে পেরেছি। এদিকে শাওরেন চিন্তায় ছিল, তখন লিংসু এসে বলে, মাস্টার আমি জানি আপনি কি জন্য চিন্তা করছেন। শাওরেন অবাক হয়ে বলে, তুমি জানো মানে? সে বলে, হ্যাঁ আমি জানি, আসলে আপনাদের বিয়ে হতে চলেছে তো আমি শুনেছি বিয়ের আগে নাকি ছেলেদের ভিতরে ভয় থাকে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বই নিয়ে এসেছি। এই বই দেখে তো শাওরেনের মাথা ঘুরে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও। লিংসু বলে, মাস্টার আমি জানি আপনি অনেক বছর পর অনেক কিছু করে আপনার ভালোবাসার মানুষকে পাচ্ছেন, তাই আপনার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, তবে এত বড় একটা দিনে আপনি যদি চিন্তা করে পড়ে থাকেন তাহলে তো আর হয় না। শাওরেন লিংসুকে চলে যেতে বলে। এরপর সে মনে মনে বলতে থাকে, সত্যি কথা, এতদিন পর এত কিছু করার পর আমি ওকে বিয়ে করতে পারছি, এখন আমি ওকে সত্যিটা বলে দিলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এরপর রাতের বেলা তারা দুজন আবার অ্যানসেন্ট্রাল হলে এসে সবার কাছে আশীর্বাদ চাইতে থাকে, কারণ আগামীকাল তাদের বিয়ে। লুঝাও খুশি হয়ে নিজের ভালোবাসার কথা বলছিল, তবে শাওরেন এখনো অন্যমনস্ক ছিল। পরদিন তারা দুজন বিয়ের পোশাক পরে বিয়ের মণ্ডপে আসে। বিয়ের সকল নিয়ম কানুন মেনে তাদের বিয়ে হয়ে যায়। হঠাৎ করেই একজন বাইরে থেকে তাদেরকে ডাক দেয়। তারা বাইরে গেলে সেই লোক বলে, একজন লোক কিছু জিনিসপত্র দিয়ে তাকে পাঠিয়েছে, এগুলো মূলত লুঝাওয়ের যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। লুঝাও বুঝতে পারে এটা করেছে ইউয়ান, এবং এই জিনিসগুলো মূলত রাজকুমারী মিয়াওয়ের। এদিকে ইউয়ান মিয়াওয়ের কবরের সামনে এসে বলছিল, আমি একটা অকর্মা,
আমি এখনো তোমার প্রতিশোধ নিতে পারিনি। ও দেখতে অনেকটা তোমার মতো, তাই তোমার বিয়ের সকল যৌতুক আমি ওর নামে দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার প্রতিশোধ নিয়ে নেব। এদিকে এরা দুজন ঘুমিয়েছিল। ভোরবেলা ধীরে ধীরে শাওরেন ওঠে। শাওরেন এরপর ডিফেন্স ম্যাপ নিয়ে ঘর থেকে বের হয়। তবে দেখা যায় লুঝাও জেগে আছে এবং সেও শাওরেনকে পিছু করতে থাকে। পিছু করতে করতে হঠাৎ লুঝাওয়ের কাছে একটা চিঠি আসে। এদিকে সৈনিক ইউয়ানকে বলছিল, রাজকুমার আপনি যা বলেছেন তাই হচ্ছে। লুঝাও শাওরেনকে পিছু করছিল। ইউয়ান বলে, তুমি কি মনে করছো ও কোনো সাধারণ মেয়ে? শাওরেন যে অদ্ভুত আচরণ করছে এটাও বুঝতে পারবে না? শাওরেন এসে ডিফেন্স ম্যাপটা তাকে ছুড়ে দিয়ে বলে, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছো, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। ইউয়ান বলে, আমি কি করে বুঝবো যে এটা আসল? তোমার স্ত্রী এত চালাক, তুমি কিভাবে এটা আনলে? তখন শাওরেন কল্পনা করে সে লুঝাওকে বলেছে ডিফেন্স ম্যাপের কোন কোন জায়গায় বেশি সৈনিক মজুত করা আছে, সেটা মহারাজ জানতে চেয়েছে। লুঝাও বলে, আমি অলরেডি সেই জায়গাগুলোতে মার্ক করে দিয়েছি, আলমারিতে আছে, তুমি নিয়ে যাও। বর্তমানে ইউয়ান বলে, তুমি আসলেই খুব খারাপ, নতুন বউকে কেউ এভাবে ধোকা দেয়? শাওরেন চলে যেতে চাইলে সে বলে, আরে দাঁড়াও, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। তখনই দেখা যায় পেছনে লুঝাও দাঁড়িয়ে আছে। লুঝাও বলে, তুমি এখানে কেন এসেছো? ইউয়ান বলে, আমার সঙ্গে ষড়যন্ত্র করতে। লুঝাও বলে, আমি ওর একটা কথাও বিশ্বাস করি না, তো তুমি আমাকে সত্যি বলো, আমি তোমার সাথে সিংহের গুহায় যেতেও রাজি আছি। শাওরেন বলে, বাড়ি চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ইউয়ান বলে, খেলা মাত্র শুরু হয়েছে, মেইন ক্যারেক্টাররা যদি চলে যায় তাহলে কিভাবে হবে? তখন সেখানে একটা বড় খাঁচা পড়ে, যার মধ্যে এরা দুজন বন্দী হয়ে যায়। লুঝাও বলে, এখনো কি তুমি আমাকে সত্যিটা বলবে না? ইউয়ান বলে, না বলবে না, কারণ ও জানে সত্যিটা বললে তুমি ওকে ছাড়বে না। শাওরেন এরপর বলে, আসলে আমি সং লোয়ের ছেলে। লুঝাও বলে, এই জন্যই তুমি কয়দিন ধরে অন্যমনস্ক হয়ে আছো? সে বলে, হ্যাঁ। লুঝাও বলে, মানে তুমি সবকিছু জেনে আমাকে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছো? সে তখন তার বুকে চাকু ঢুকিয়ে দেয় আর বলে, তুমি একটা কাপুরুষ, তুমি সত্যের মুখোমুখি না হয়ে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো, সেই শত্রুর সঙ্গে যে কিনা আমাকে মেরেছিল। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। শাওরেন মাটিতে পড়ে যায়। ইউয়ান বলে, আমি জানতাম, এই না হলে সুনপিয়ান সেক্টের লিডার, তুমি আমাকে হতাশ করোনি। লুঝাও বলে, তোমার সাহস থাকলে তুমি আমার সঙ্গে 1 ভার্সেস 1 ফাইট করো। তবে ইউয়ান সেখান থেকে চলে যেতে থাকে আর লুঝাও তাকে গালি দিতে থাকে। এরপরে লুঝাও শাওরেনের দিকে তাকিয়ে বলে, আর কত নাটক করবে, এবার ওঠো। শাওরেন একটু চোখ মেলে আবার চোখ বন্ধ করে ফেলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আগের দিন রাতে যখন এরা দুজন এনসেটাল হলে ছিল, তখন শাওরেন বসেছিল। লুঝাও বলে, আমরা এখন স্বামী স্ত্রী হতে চলেছি, তোমার মনের সব কথা তুমি আমাকে বলতে পারো, কিছু বলার থাকলে বলো, আমি শুনবো। শাওরেন তখন বলে, আমি বিশ্বাসঘাতক সংলোয়ের ছেলে, আমি সেই বিশ্বাসঘাতকের ছেলে যে কিনা চিয়াং রাজ্যের লোকেদের সঙ্গে মিলে শাও বংশকে ধোকা দিয়েছে। আমি তার একমাত্র ছেলে। এই কথা বলে সে তাদের ফ্যামিলি ট্রি এর সেই বইটা আর সেই জেটটা দেয়। এটা দেখে লুঝাও প্রচন্ড হতবাক হয়ে যায়, সে কান্না করতে থাকে। এরপর সে দাঁড়িয়ে বলে, তুমি তাহলে আগে থেকেই এটা জানতে, তুমি আগে কেন বলনি, কেন এখন বলছো? শাওরেন বলে, কারণ আমি তোমাকে হারাতে চাই না, টাকা পয়সা খ্যাতি কোনোটাই আমি চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। লুঝাও তলোয়ার নিয়ে এসে তার গলায় ধরে। শাওরেন বলে, আমি একটা অপরাধীর ছেলে, আমি তোমাদের কাছে অপরাধী, তুমি আমাকে মেরে ফেলো, এরপর মহারাজকে সবকিছু বলো, এতে আমার কোনো কষ্ট নেই, তবে আমি শুধু চাই আমি মারা যাওয়ার পর তুমি আমাকে ঘৃণা করো না। লুঝাও তলোয়ার ফেলে দিয়ে হাত দিয়ে তাকে আঘাত করে, এরপর মাটিতে বসে কান্না করতে শুরু করে। সে তার বাবার মেমোরিয়াল ট্যাবলেটের দিকে তাকিয়ে বলছিল, আমি এখন কি করব? এরপর অনেকক্ষণ কেটে যায়। শাওরেন বাইরে বসেছিল। তখন লুঝাও কল্পনা করে একদিন সে তার বাবাকে বলছিল, কেন ওর পরিচয় তুমি আমাকে বলছো না? তার বাবা বলে, তুমি ওর পরিচয় দিয়ে কি করবে? ও শাও পরিবারের বড় হচ্ছে, আমাদেরটা খাচ্ছে, আমাদেরটা পড়ছে, তার মানে ও আমাদেরই ছেলে। তুমি একদিন সুনকিয়ান সেক্টের লিডার হবে, তাই তোমাকে এটা মনে রাখতে হবে, কারো রক্তের উপর সেই মানুষটা কেমন সেটা বিচার করা যায় না। বর্তমানে লুঝাও বলে, তুমি কেন চাচ্ছ না? তুমি কি চাও আমি নিজের হাতে তোমাকে মারি? শাওরেন বলে, আমি তোমাদের কাছে ঋণী, তুমি আমাকে মেরে ফেললেই হয়তো আমি শান্তি পাবো। তখন লুঝাও বাইরে এসে বলে, আমি তোমাকে মারবো না, কারো জন্ম কেউ নির্ধারণ করতে পারে না, আমাদের দুই পরিবারের শত্রুতার মধ্যে তোমার কোনো লেনাদেনা নেই, অন্যায় করেছে তোমার বাবা, তাকে আমি যেদিন পাবো সেদিন আমি নিজের হাতে তাকে শেষ করব।
আর যদি তুমি আমাকে বাধা দাও তাহলে তোমাকেও আমি শেষ করে ফেলবো। শাওরান বলে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি তাহলে মহারাজকে গিয়ে সবটা বলছি। লুঝাও বলে, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তার মানে এই না যে মহারাজও তোমাকে ক্ষমা করে দেবে। শাওরান বলে, তাদের রক্ত যেহেতু আমার শরীরে বইছে তাহলে তাদের এই দায়ভার আমাকে নিতেই হবে। লুঝাও বলে, কাল বিয়ে, কাল যদি তুমি না থাকো ইউয়ান সন্দেহ করবে, সবকিছু প্ল্যান মতো হতে দাও। শাওরান বলে, তুমি ভালো করে ভেবে বলছো তো? আমি তোমাদের শত্রুর ছেলে, তুমি আমাকে বিয়ে করবে? সে বলে, আমি তো বললাম এতে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। কাল বিয়ের পর আমরা দুজন একসাথে মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলবো। শাওরান তখন অনেক খুশি হয়ে যায়। এরপরেই মূলত তাদের বিয়ে হয়েছে। রাতের বেলা তাদের ঘরে তারা লিংসু আর ইয়াওকে বসিয়ে রেখে মহারাজের কাছে গেছে। এখানে ইয়াও বলছিল, আর একটু কাছে এসে বসো, বাইরে থেকে কেউ দেখলে সন্দেহ করতে পারে। তবে লিংসু ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই ইয়াও নিজেই তার কাছে এসে বসে। লিংসু ধীরে ধীরে তার হাত ধরতে চাইলে ইয়াও তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা কোনো কথাবার্তা ছাড়াই একজন একজনকে কিস করতে শুরু করে। এদিকে মহারাজ সবকিছু শুনে বলে, তোমরা মৃত্যুর ভয় না করে আমাকে সবকিছু বলেছো, এতে আমি সত্যি অনেক খুশি হয়েছি। কিছু কথা আছে যা আমার তোমাদের বলা উচিত। শাওরান, আমি অনেক আগে থেকেই তোমার আসল পরিচয় জানি। এই ঘটনা শুরু হয় ওই বছর বড় যুদ্ধ দিয়ে। সিতুর মায়ের পরিবার বিশ্বাসঘাতকতা করে বর্ডারে কোনো খাবার পাঠায় না, যার কারণে সৈনিকরা অনেক দুর্বল হয়ে যায়। ফলাফল, যুদ্ধে আমাদের প্রচন্ড ক্ষতি হয়, সকল সৈনিকরা মারা যায়। ওই সময় দেখা যায় উপদেষ্টা সংলো, মানে যে আসলে শাওরানের বাবা, সে জিনুর দাদার কাছে এসে বলছে, এখন আমরা কি করব? জিনুর দাদা বলে, এই পরিস্থিতিতে কোনোভাবেই আমাদের জেতা সম্ভব না। এখন আমাদের প্রধান কাজ আমাদের মানুষদের বাঁচানো, তাই তুমি আমাকে মেরে ফেলো, এরপর তাদের কাছে স্যারেন্ডার করো। উপদেষ্টা বলে, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে মেরে ফেলবো? আপনি আমাকে মেরে ফেলুন, আপনি স্যারেন্ডার করুন। জিনুর দাদা জেনারেল বলে, আমাদের বংশ জন্ম জন্মান্তর ধরে জেনারেল থেকে এসেছে, তাই শত্রু দল কখনোই আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তোমার কথা তারা বিশ্বাস করবে। আমি তোমাকে আদেশ করছি, আমাকে মেরে ফেলো আর শত্রুদের কাছে স্যারেন্ডার করো। এরপর সে তার আদেশনামা লিখে দেয়। সংলো সেই আদেশনামার সাথে নিজের একটা রক্ত দিয়ে লেখা চিঠি আর জেড জেনারেলের বডির ভেতর রাখে, কারণ এই বডি তো রাজ্যে পাঠানো হবে। এরপরে সংলো জেনারেলকে মেরে ফেলে আর চিয়াং রাজ্যের লোকেদের কাছে স্যারেন্ডার করে এবং বলে, আমি আমার নিজের রাজ্যের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি চিয়াং রাজ্যের লোকেদের হয়ে কাজ করতে চাই, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। এরপর সে মনে মনে বলতে থাকে, জেনারেল আপনি চিন্তা করবেন না, যেই 5টা শহর চিয়াং রাজ্য আমাদের থেকে কেড়ে নিয়েছে সেই 5টা শহর আমি ফিরিয়ে নিয়ে আসব। এরপরে রাজ্যবাসী যখন জানতে পারে সংলো বর্ডারে বিশ্বাসঘাতকতা করেছে, তখন তারা সং ম্যানশনে এসে এটা ওটা ছুঁড়ে ফেলতে থাকে। ভেতরে সংলোয়ের স্ত্রী তার স্বামীর চিঠি দেখছিল। এখানে মহারাজও ছিল। মহারাজের উপদেষ্টা, রাজ্যের জন্য, আমার স্বামীর জন্য মহারাজ আমরা মরতে রাজি আছি, আমার শুধু একটা অনুরোধ আছে, সং বংশকে আপনি বাঁচিয়ে রাখবেন। এরপরে সে এই পরিবারের বাকি লোকদের কাছে যায়। সেখানে বসে সে বলতে থাকে, মহারাজ দয়া করে আমাদেরকে মেরে ফেলুন। এখানে সবাই একই কথা বলছিল, এমনকি বাচ্চারাও। মহারাজের আর কিছু বলার থাকে না, তাই সে রাজি হয়ে যায়। এরপরে মহারাজ শাওরানকে একটা চিঠি দেয়, যেটা তার মা তার জন্য লিখে গেছে। এখানে শাওরানের জন্মের পর তার মা লিখেছে, তুমি যখন এই চিঠি পাবে তখন আমি থাকবো না, তোমাকে আমি শুধু একটা কথাই বলবো, তোমার বাবাকে ঘৃণা করো না, সে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তাকে দোষ দিও না। এরপরে সে বাচ্চাটা মহারাজের উপদেষ্টাকে দিয়ে নিজে গলায় দড়ি দেয়। শাওরান চিঠিটা নিয়ে তারপর মহারাজকে বলে, ইউয়ান সৈন্যদের নিয়ে আজকের মধ্যেই হয়তো অ্যাটাক করবে, তাই মহারাজ আপনি আগে আমাদেরকে আদেশ করুন তাকে আটকানোর জন্য। মহারাজ ইউয়ানকে বন্দী করার আদেশ দেয়। এরপর মহারাজ বলে, তোমাদের পুরো পরিবার রাজ্যকে বাঁচাতে নিজেদেরকে শেষ করে দিয়েছে, আজ তোমাদের বিয়ের দিনে তোমরা আমার কাছে এসেছো। সত্যি কথা বলতে শাওরান, আমি তোমার কাছে ঋণী। এরপর শাওরান বাইরে এসে দাঁড়িয়ে থাকে। লুঝাও এসে তার হাত ধরলে সে বলে, আমাদের সং পরিবার বিশ্বাসঘাতকতা করেনি, আমার বাবা বিশ্বাসঘাতকতা করেনি। এরপরে বাড়িতে এসে তারা ভুলভাল জায়গায় দাগ দিচ্ছিল, যাতে ইউয়ানকে তারা সহজে ধরতে পারে। লুঝাও বলে, সং পরিবার বিশ্বাসঘাতকতা করেনি, বরং তারা হিরো। শাওরান উঠে দাঁড়িয়ে যায়। সে বলে, এগুলোতে আমার কি আসে যায়, আমি বড় হয়েছি শাও পরিবারে, সবকিছু শিখেছি এখানে, সং পরিবার কি করলো না করলো তাতে আমার কি আসে যায়। লুঝাও এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার যদি কান্না পায় তুমি কাঁদো, আমি সবসময় আছি তোমার সাথে।
শাওরেন তখন কান্না করতে শুরু করে। সে বলে, কেন তারা এমনটা করলো? কেন তারা সবাই চলে গেল পৃথিবীতে আমাকে একা রেখে? কেন তাদেরকে হিরো সাজতে হলো? কেন তারা নিজেদেরকে মিথ্যা অপবাদে রেখে চলে গেল? লুঝাও তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপরেই মূলত তারা প্ল্যান করে ইউয়ানের কাছে এসেছে। বর্তমানে লুঝাও বলে, আরে এবার ওঠো। শাওরেন বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে জড়িয়ে ধরো। লুঝাও বলে, ভালোই তো নাটক করতে পারো। ইউয়ান তো ভালো, আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন দেখা যায় আসলে ওই চাকুর নকল। শাওরেন বলে, এবার তুমি আমার আসল খেলা দেখো। সে টান দিয়ে ওই খাঁচা ভেঙে ফেলতে চায়, তবে কিছুই হয় না। তখন লিনসু সেখানে আসলে শাওরেন বলে, তাড়াতাড়ি এটা খোলো। এদিকে ইউয়ান সমুদ্রে নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করেছে। একজন ইউনুক মহারাজকে এই কথা বলতে আসে, তবে পেছন থেকে একটা তলোয়ার এসে তাকে মেরে ফেলে। ইউয়ান এসে বলে, ভাইয়া এবার তোমার সিংহাসন থেকে ওঠার সময় হয়ে গেছে। মহারাজ বলে, শেষমেশ তুমি চলেই আসলে। ভাই হিসেবে আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কোনোদিন ভাবিনি আমরা দুই ভাই একজন আরেকজনের দিকে তলোয়ার ধরবো। ইউয়ান বলে, এখন এই নাটক না করলে চলে না, তুমি একটা ভণ্ড। মহারাজ বলে, বাবা নিজে আমাকে মহারাজ বানিয়েছে, আজীবন আমি এই রাজ্যের ভালোর জন্য কাজ করেছি, তোমাদের আমি কোন দিক দিয়ে কমে রেখেছি? ইউয়ান বলে, তুমি নিজেকে ভাই বলে পরিচয় দেবে না, তুমি ভাই বলার যোগ্য না। মহারাজ বলে, তোমার কি সত্যি মনে হয় তুমি জিতে গেছো? সে বলে, অবশ্যই। মহারাজ বলে, তাই নাকি? তখনই শাওরেন এসে তাকে বন্দি করে ফেলে। ইউয়ান বলে, আমাকে বন্দি করলে কিছু হবে না, রাজ্যের বিভিন্ন জায়গায় আমি গান পাউডার দিয়ে রেখেছি, আমাকে বন্দি করলে পুরো রাজ্য শেষ হয়ে যাবে। তখন লুঝাও এসে বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা আমি অলরেডি দেখে ফেলেছি, তুমি মহারাজের কাছে সারেন্ডার করো। ইউয়ান বলে, দরকার পড়লে আমি মরে যাব, তবুও ওর মতো রাজার কাছে সারেন্ডার করব না। লুঝাও তার বুকে আঘাত করতে চায়, তবে আর্মরের কারণে পারে না, এজন্য সে তার পেটে আঘাত করে। এরপর বলে, এটা আমার কাছে তোমার পাওনা ছিল। ইউয়ান বলে, তোমরা কিসের লয়ালিটি দেখাচ্ছ? মহারাজ তুমি কি জানো শাওরেন সংলোয়ের ছেলে? মহারাজ তখন বাকি সকলকে চলে যেতে বলে। এরপর সে বলে, আমি এটা অনেক আগে থেকেই জানি, শাও পরিবার শাওরেনকে দত্তক নিয়েছে আমার আদেশে। তুমি কি ভেবেছো ওই যুদ্ধে চিয়াং রাজ্য আমাদের থেকে 5টি শহর দখল করেছিল, সেই 5টি শহর আমরা আবার ফিরে পেয়েছি। কিভাবে পেয়েছি? এত সহজ। সংলো দিনের পর দিন তাদের থেকে একটু একটু করে তথ্য জোগাড় করেছে। 5টি শহর ফিরে পাওয়ার পর তুমি রাজপ্রাসাদ ছেড়ে পিলান প্যালেসে চলে গেছো। আমি কতবার গেছি তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি না করে দিয়েছো, তাই আমি সত্যিটা তোমাকে বলতেই পারিনি। তুমি মনে করছো তুমি মিয়াও এর প্রতিশোধ নিচ্ছ? তুমি তো জানোই না যে মিয়াও কিভাবে মারা গেছে। সে তখন একটা চিঠি বের করে বলে, মিয়াও চিয়াং রাজ্যে যাওয়ার পর সংলো এর কাছে সবকিছু জানতে পারে, এবং সংলো যে সব মিলিটারি তথ্য জোগাড় করেছে সেগুলো আমাদের রাজ্য পর্যন্ত বলা খুবই মুশকিল ছিল। মিয়াও সকল তথ্য জানতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে যায়। সে জানতো শত্রুরা তাকে মেরে তার বডি রাজ্যে পাঠিয়ে দেবে, তাই সে সেই মিলিটারি অ্যাডভাইস খেয়ে ফেলে। ইউয়ান চিঠি দেখে বুঝতে পারে সত্যি এটা মিয়াও এর হাতের লেখা। দেখা যায় মহারাজ মিয়াওকে ধরে সেই চিঠিটা দেখছিল। মহারাজ ইউয়ানকে বলে, তুমি মিয়াওকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলে, আমি তোমাকে দেখতে দেইনি, কারণ ওর পেট কেটে এই চিঠি বের করা হয়েছে, সাথে সাথেই ওর বডি আমি কফিনে দিয়ে দিয়েছি। তোমাকে বডি দেখাতে হলে মন্ত্রীদের সামনে খুলতে হবে, এত বড় একটা সিক্রেট আমি কিভাবে ফাঁস করতাম? ইউয়ান বলে, তার মানে আমার পুরো জীবন একটা কৌতুক, সত্য না জেনেই আমি প্রতিশোধ নিতে এসেছি। মহারাজ বলে, মিয়াও এর জন্য আমি তোমাকে প্রাণে মারছি না, তবে এখন থেকে তুমি পিলান প্যালেসে থাকবে, রাজপ্রাসাদে আসবে না। ইউয়ান বলে, এভাবে আমি বাঁচতে চাই না। সে তলোয়ার দিয়ে নিজেকে নিজে আঘাত করে। এরপর লুঝাওয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি একবার আমাকে ভাইয়া বলে ডাকবে? লুঝাও বলে, আমি সে না। ইউয়ান সেখানে মারা যায়। তখন শাওরেন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। বাড়িতে আসলে ইয়াও দেখে বলে, ওনার শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে, ওনার শরীর এখন অনেক দুর্বল আছে, কবে জ্ঞান ফিরবে তা আমি ঠিক বলতে পারছি না। লুঝাও লিংসুকে পরবর্তী সুনতিয়ান সেক্টর মাস্টার ঘোষণা করে দেয়। তারা দুজনে সেখান থেকে চলে গেলে লুঝাও শাওরেনকে ধরে অনেক কান্না করে। এরপর দেখা যায় লুঝাও টেম্পলে প্রার্থনা করছে। একজন প্রিস্ট এসে বলে, আপনি প্রতিদিন নিজের রক্ত দিয়ে প্রার্থনা লেখেন, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, এত চিন্তা করবেন না, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন। তখন বাতাসে একটা অ্যামুলেট নিচে পড়ে যায়, যেটা ছিল শাওরেনের লেখা, যেখানে লেখা ছিল, আমি শুধু চাই আমার স্ত্রী লুঝাও সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক। লুঝাও তখন অনেক কান্না করে। সে বাড়িতে এসে শাওরেনকে বলে, তুমি নিজের অর্ধেক আয়ু দিয়ে আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো
তুমি না থাকলে আমি কি করব? সে কান্না করতে থাকে। তবে তখন সে দেখতে পায় শাওরেন উঠে পড়েছে। লুঝাও তখন অনেক খুশি হয়। এরপরে ইয়াও দেখে বলে জ্ঞান ফিরেছে, তবে শরীরে এখনো অনেক আঘাত রয়েছে, তাই নিয়ম মতো চলতে হবে। এরপরে লুঝাও শাওরেনের চুল বেঁধে দিচ্ছিল। শাওরেন বলে চোখের পলকে আমি বুড়ো হয়ে গেলাম। লুঝাও বলে আমার বুড়ো মানুষ পছন্দ। শাওরেন বলে আমি কি চুলগুলো কালার করব? লুঝাও বলে দরকার নেই, তার চেয়ে বরং আমিও আমার চুলগুলো সাদা করে ফেলি। এগুলো নিয়ে তারা হাসাহাসি করছিল। এরপর তারা একজন আরেকজনকে কিস করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন রাতে শাওরেন হাতে করে একটা বেল নিয়ে আসে। লুঝাও বলে আমি কি এখনো বাচ্চা আছি নাকি? শাওরেন বলে তুমি ভুলে গেছো, ছোটবেলায় তোমাকে আর আমাকে বাবা দুটো বেল কিনে দিয়েছিল। আমারটা আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম, পরে বাবা তোমারটা আমাকে দিতে বলেছিল, তুমি আমাকে দেবে না, তাই নিজেই সেটা ভেঙে ফেলেছিলে। এজন্য বাবা তোমাকে শাস্তিও দিয়েছিল। লুঝাও বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শাওরেন বলে একদমই না, আমার আসল জন্ম হিসাব করলে বয়সে আমি তোমার থেকে বড়, তারপরও তুমি তোমার দায়িত্ব সুন্দরভাবে পালন করে গেছো। এবার আমার পালা, স্বামী হিসেবে এখন থেকে আমি তোমাকে সবসময় আগলে রাখবো। এরপরে তারা সেই ঘন্টাটা ঝুলিয়ে দেয়। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে এরা চারজন মিলে গেম খেলছিল। গেমে আবারও ইয়াও হেরে যায়। লিনসু তার চেহারায় পানিশমেন্ট হিসেবে কাগজ লাগাতে চাইলে শাওরেন বলে লুঝাও হেরে গেলে আমি লাগাই, কারণ লুঝাও আমার স্ত্রী, কিন্তু ইয়াও হেরে গেলে তুমি কেন নিচ্ছ? ইয়াও তখন লিনসুকে টেনে নিয়ে বলে আপনারা বুঝতে পারছেন না। লিনসু লজ্জায় মাথা ওঠাতেই পারছিল না। এরা সবাই তখন হাসাহাসি করতে থাকে। এরপর নিউ ইয়ার উপলক্ষে তারা সবাই ফায়ার ওয়ার্কস জ্বালায়। এখানে শাওরেন আর লুঝাও তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। একটু পর লুঝাও বলে ইয়াও বলেছে তোমার শরীর এখন একদম ঠিক আছে। শাওরেন বলে হ্যাঁ, তুমি আমার স্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করেছো, এবার আমার পালা স্বামীর দায়িত্ব ঠিক করে পালন করার। এটা বলেই সে তাকে কোলে তুলে নেয়। লুঝাও বলে তুমি এভাবে দায়িত্ব পালন করছো? শাওরেন বলে এটাও দায়িত্বের মধ্যেই পড়ে। পরদিন সকালে তারা এরকম খুনসুটি করছিল। হঠাৎ বাইরে থেকে লিনসু শাওরেনকে ডাকতে থাকে। শাওরেন বাইরে গেলে একটা গোপন চিঠি পায়। লুঝাও এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শাওরেন বলে চিয়াং রাজ্যের লোকেরা বাবাকে বন্দি করেছে। তারা বলেছে বাবা একজন গুপ্তচর। লুঝাও আমি আমার বাবাকে বাঁচাতে চাই। লুঝাও বলে অবশ্যই, আমিও তোমার সাথে যাব। এরপরেই তারা রওনা হয়। ইয়াও বলে আবার কবে আমাদের দেখা হবে? লুঝাও বলে বাবাকে বাঁচানোর সাথে সাথেই আমরা এখানে ফিরে আসব। দুজনেই একসাথে বলে ওঠে আমি ওর খেয়াল রাখবো। এরপরে লুঝাও শাওরেনকে তাদের সং মেনশনে নিয়ে যায়। শাওরেন এখানে কল্পনা করতে থাকে তাদের বাড়ির সবাই বেঁচে আছে। সবাই তাকে ছোট মাস্টার বলে ডাকে। সে লুঝাওকে বলে এই বাড়ি তো পুড়িয়ে ফেলা হয়েছিল। লুঝাও বলে আমি এটাকে আবার ঠিক করেছি, বাবাকে ফিরিয়ে আনলে আমরা এখানে চলে আসব। শাওরেন অনেক খুশি হয়। এরপরে তারা সং পরিবারের এনসেন্ট্রাল হলে যায় আর কথা দেয় সং লোককে তারা ফিরিয়ে আনবে এবং তাদের নাম পুরোপুরিভাবে ক্লিয়ার করবে। এরপরে তারা চিয়াং রাজ্যের লোকেদের মতো সেজে সেই রাজ্যের বাইরে দাঁড়িয়েছিল। শাওরেন জিজ্ঞেস করে তুমি রেডি তো? সে বলে একদম। এটা হলো তাদের নতুন মিশন, যার নাম রেস্কিউ সংলো। আর এর মাধ্যমেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এর পরবর্তীতে কি হয় তা আর আমাদেরকে জানানো হয়নি। তবে যেহেতু এরা দুজন কখনো হারে না, তাই অবশ্যই হয়তো তারা সংলোকে ফিরিয়ে এনেছে। তবে সেটা মেকাররা আর আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। যাই হোক, আমার কাছে ড্রামাটা অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরপরে কোন ড্রামা দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। সব ড্রামা তো এক্সপ্লেন করা সম্ভব হয় না, তবে যেটা করা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার। অবশ্যই এই ভিডিওতে লাইক দিও। পুরো ড্রামাটাকে তোমরা 10-এ কত দিতে চাও সেটা বলে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।